এক মাস আগেও বিভিন্ন নির্বাচনী প্রচারগুলোতে মোদি গ্যারান্টির ছবি, মোদি গ্যারান্টির বক্তব্য শোনা গিয়েছিল। এমনকি নরেন্দ্র মোদি তিনিও বারবার মোদি সরকার, মোদি গ্যারান্টির কথা বলেছেন। একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে 411 বার নরেন্দ্র মোদি নিজেই নিজের নাম উচ্চারণ করেছিলেন, যদিও সে সমীক্ষার সত্যতা যাচাই করা হয়ে ওঠেনি। আর আজকে সংসদের সেন্ট্রাল হলে মোদির মুখে ঘুরে ফিরে এসেছে এনডিএর কথা, এনডিএ জোটের কথা, সেটা 39 বার। একবারও নিজের নাম করেননি। পাশাপাশি জোট, গঠবন্ধন, অ্যালায়েন্সের কথা তিনি বলেছেন 15 থেকে 16 বার। অনেকেই ভাবতে শুরু করেছেন যে ধ্যান করে আসার পরে নরেন্দ্র মোদি কি আত্মবর্জন করছেন, সেটা অবশ্য সময় বলবে। তবে আজকে এই সময় আমরা শুরু করলাম বাংলা বলছে আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষ্ণ মিত্র, কৃষ্ণ স্বাগত। রয়েছেন বিজেপি পক্ষ থেকে দীপঙ্কর সরকার, দীপঙ্কর দাস স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কেতন জয়সওয়াল, সিপিএমের পক্ষ থেকে শুভজিৎ সরকার, শুভজিৎ স্বাগত। নিঃসন্দেহে অতিথিদের সঙ্গে কথা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, তাকে শপথ নেওয়ার জন্য তো আমন্ত্রণ জানিয়েছেন। 9 তারিখে শপথ নেবেন এবং মন্ত্রিসভা কি হবে তারও একটা তালিকা দিয়ে দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সংসদের সেন্ট্রাল হলে কিন্তু মোদি বন্দনায় দেখা গিয়েছে, যদিও প্রধানমন্ত্রী তিনি নিজের নাম নিজে মুখে বলেননি। তাদের যারা জোট শরিক অর্থাৎ টিডিপি, সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার, তাদের মুখে ঘুরে ফিরে এসেছে মোদির কথা। একবার দেখব সংসদের সেন্ট্রাল হলের ছবিটা আজকে কেমন ছিল। স্বনির্ভর মোদি, हम गर्व से कह सकते हैं कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं और अलायंस चौथे टर्म में एंटर कर रहा है। 400 পারের স্বপ্ন চুরমার। একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। শরিকদের ভরসায় সরকার গঠন করতে হচ্ছে। তাই সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মোদির মুখে শক্তিশালী এনডিএর জোট বার্তা। যদিও গত 5 বছরে অথবা ভোট প্রচারে মোদির মুখে শোনা যায়নি এনডিএর নাম। এদিন সংসদে উপস্থিত ছিলেন সব শরিক দলের নেতারাই। এনডিএর নেতা মোদি, শরিকদের প্রশংসায় পঞ্চমুখ মোদি। শুক্রবার এনডিএর নেতা হিসেবে উঠে আসে মোদির নাম। বিজেপির শক্তি হ্রাস পেতেই মোদির মুখে শোনা গেল অটল বিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদের নামও। লোকসভা ভোটে বিজেপি নেমেছিল মোদি গ্যারান্টি স্লোগান নিয়ে, কিন্তু তাতে লাভ হয়নি। তাই তৃতীয়বার এনডিএর নেতা নির্বাচিত হয়ে মোদির মুখে জোট বন্দনা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগেই মোদির বক্তব্য বুঝিয়ে দিয়েছে তার সরকারে কারো মতামতকে উপেক্ষা করবে না। एक तरफ एनडीए रखो, दूसरी तरफ भारत के लोगों के सपने और संकल्पों को रखो, तो मैं कहूंगा एनडीए, न्यू इंडिया, डेवलप इंडिया, एस्पिरेशनल इंडिया। ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদির। 10 বছরে 100 পেরোয়নি কংগ্রেস। শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটকেও স্রেফ ছবি তোলার জোট বলে তোপ মোদির। 10 साल बाद भी कांग्रेस 100 के आंकड़े को नहीं छू पाई। इंडी वालों को अंदाज नहीं है, वे धीरे धीरे पहले तो डूब रहे थे, अब तेज गति से ये गर्त में जाने वाले। জোট হিসেবে এনডিএ এবার সরকার গঠন করতে পারলেও বিজেপির আসন সংখ্যা গত দুবারের নিরিখে অনেক কমেছে। তাই সরকার গঠনে জোট রাজনীতির বাধ্যবাধকতা এখন থেকেই টের পাচ্ছেন মোদি শাহ। We are very confident under his leadership, India will become either 1 or 2 globally. It is going to happen. अब बिहार का भी तो सब काम हो ही जाएगा, जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे। सबसे पुराना इलाका है, तो इसीलिए हम लोग तो पूरे तौर पर हर तरफ से जो आप चाहिएगा उस काम के लिए हम लोग लगे रहेंगे। মোদি ক্যাবিনেটের চিত্র কি আগের বারের তুলনায় পুরোপুরি বদলে যেতে পারে? নজর রবিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। কলকাতা টিভি। সংসদের সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদির বক্তব্য এবং তিনি কিন্তু ছত্রছত্র একেবারে ইন্ডিয়া জোট পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করলেন যে 10 বছরে 100 পেরোতে পারল না কংগ্রেস। কেতন,
দেখুন মোদিজির কথাই তো আমরা 10 বছর তো শুনলাম, তো শুনে যা বুঝলাম, যেটা আমি অনেকবার বলেছি যে মোদি আপনারা তো 100 পেরোতে পারলেন না। কে বলেছে 100 পেরোতে পারেন না? মোদিজির কথা শুনে চলবে না, না আপনাদেরও কথা শুনতে হবে। একদম আমাদের 101 এমপির সংখ্যা, 99টা কংগ্রেসের সিম্বলে জিতেতে, দুটো নির্দল সিম্বলে জিতেতে। নাম বলে দিচ্ছি, একজন বিহার থেকে পাপ্পু যাদব, মানে আর একজন হচ্ছে মহারাষ্ট্র থেকে। তো মোদিজির কথা কোনো কোট করতে যাবেন না, আপনিও ফেসে যাবেন, কারণ উনি সব সময় যেটা কথা বলে থাকেন মোদি মানেই ভাওতা। ওই তো বলছি, ওনার কথা শুনে বলবেন, আপনি তথ্য যাচাই করে বলবেন। তো মোদি মানেই ভাওতা, ভাওতা মানেই মোদি। আর এই ভাওতার জন্য কিন্তু এই যে 400 ভাওতা দিতে দিতে এখন 240-এ নেমেছেন। এই 240-এর মধ্যে অনেকগুলো এরকম সিট আছে যেখানে 2000, 3000, অনেকগুলো সিটে মানে 5000-এর কম মার্জিন আছে। আর উত্তরপ্রদেশে ওনার মানে বহুজন সমাজ পার্টির সাথে সেটিংটা না করলে আজকে হয়তো উত্তরপ্রদেশে এক সংখ্যা পার্টি হয়ে যেতেন আর সরকারটা হতো না। তাই ওনার কথা, আর এই যে এত কথা বললেন কংগ্রেসের, আরে আপনি 10 বছরে কি কি করতে পেরেছেন? 10 বছরের মানুষ আপনার কাছে যা চেয়েছিল আপনি করতে পারেননি বলে আপনার মানুষ সিট কমিয়ে দিয়েছে, বা আপনাকে চাইনি। এবার এইসব কথা বলে মানে কংগ্রেসকে গালাগাল দিয়ে উনি এনডিএর একটা ডেফিনেশন দিলেন না, আমি একটা ডেফিনেশন দিচ্ছি। যদিও এনডিএ শব্দটা মানুষ ভুলে গেছিল, মোদিজিও ভুলে গেছিলেন, সবাই সংবাদ মাধ্যমেও দেখানো হতো না, কিন্তু আজকে এটা বাধ্যবাধকতা যে এনডিএ আলোচনা করতে হবে। মোদিজি এনডিএর একটা ডেফিনেশন দিলেন, আমি একটা ডেফিনেশন দিচ্ছি। আজকে এনডিএকে কি বলবেন বলুন? নীতিশ ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স বলবেন না নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স বলবেন? কি বলবেন? তো এই কথাগুলো না, এক সেকেন্ড, মানে যিনি আত্মনির্ভর ভারত আত্মনির্ভর বলে একটা করছিলেন, আজকে দেখুন নিজেদেরই শরিকের উপর ডিপেন্ডেন্ট। কিরকম শরিক? না এক সেকেন্ড, তাও কিরকম শরিক এদের কোনো গ্যারেন্টি নেই। 10 সেকেন্ড একটা প্রশ্ন করবো মোদিজিকে বা বিজেপির প্রতিনিধিকে, যে মোদি কি গ্যারেন্টি এত কথা বলতেন, আচ্ছা এই নীতিশ কুমারের গ্যারেন্টি নিতে পারবেন? এই নাইডু সাহেবের গ্যারেন্টি নিতে পারবেন মোদিজি, যারা 5 বছর সাথ দেবে? পারবেন না। তাই ওই একই কথা। আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, সত্যি তো এই যে কথা বলছেন আজকে নরেন্দ্র মোদী, ও একটা মানে এনডিএর একটা অন্যরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আপনারা কি সত্যি তাহলে ইন্ডিয়া জোট একটা ছবি তোলার জোটে পরিণত হয়েছে? দেখো ইন্ডিয়া বিজেপি বলছে বিজেপির যে আসন সংখ্যার সাথে আপনারা জোট করো সেই আসন সংখ্যা পেরোতে পারেন। আমি বলছি ভোটের আগেও ইন্ডিয়া জোটের ছবি সবাই দেখেছে। গত 10 বছরে বিজেপির আমলে বিভিন্ন সময়ে জোট গড়ার চেষ্টা হয়েছে, কখনো সফল হয়েছে, কখনো সফল হয়নি। কিন্তু এনডিএর এই ছবিটা কিন্তু দেশের মানুষ প্রথম দেখছে। এনডিএর এই ছবি কিন্তু 2014 পর কেউ দেখেনি। মানে এনডিএর ছবি, তার আগে সব মোদি কি গ্যারেন্টি, মোদি সরকার, মোদি অমুক, মোদি তমুক, সব তো মোদিময় ছিল, বিজেপিও ছিল না। এখন সেখানে শুধু বিজেপি নয়, এনডিএকেও স্বীকৃতি দিতে হচ্ছে। এটা হচ্ছে লোকতন্ত্র। লোকতন্ত্রতে যে তন্ত্রটা লোকের উপর নিজের আধিপত্য বিস্তার করেছিল, লোক তার জনাদেশে তন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন তাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আগামী দিন আরও বড় আকারে মেসেজ আসতে পারে। কিন্তু আমার যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ লাগলো, যে আমাদের বাংলার মাটিতে এই মোদিজি বলেছিলেন যদি 25টা থেকে 30টা আসন তারা পায় তাহলে 2026 অবধি তারা অপেক্ষা করবেন না, বাংলার নির্বাচিত সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করে পুনরায় নির্বাচন করবে। এটা তো ঘোষিত নীতি ছিল। আজকে উত্তরপ্রদেশে তারা 80টার মধ্যে মেজরিটি সংখ্যার নিচে চলে গেছে। তাহলে কি উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন করে বিধানসভার নির্বাচন করবেন? তার কারণ হচ্ছে এটা তো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রতে একটা রাজ্যের যা বিধান অন্য রাজ্যতেও লাগু হয়। এটা হতে পারে না যে বাংলাতে উনি যেটা করতে চেয়েছিলেন ওটা উত্তরপ্রদেশে করা যায়। আমি একটু শুভজিতের কাছে আসি। শুভজিৎ, এই যে নরেন্দ্র মোদীর আজকে যে ছবি দেখা যাচ্ছে, এবং তিনি তো সত্যি জোট শরিকদের নিয়ে তিনি গর্বিত, জোট শরিকরাও তাকে নিয়ে গর্বিত, আপনাদের কি সমস্যা? এটাকে বলে মোদিময় থেকে ময়ে হয়ে যাওয়া, বুঝতে পারলেন? তার কারণ হচ্ছে দেখুন, আজ থেকে বহুদিন আগে এরকম একটা ডিবেট হচ্ছিল, আমার মনে আছে, তুমি ছিলে বা অন্য কোনো কেউ অ্যাঙ্কার ছিল, সেখানে বলা হচ্ছিল যে এইসব জোট ফোট দিয়ে কিছু হবে না, এক পার্টি সরকার চাই, তাহলে নাকি স্ট্রং গভর্নমেন্ট হয়। বিজেপির পক্ষ থেকে যিনি এসেছিলেন, বা একটা ন্যারেটিভ এরকম মানে তৈরি করার চেষ্টা হচ্ছিল। দেখুন, আমরা বামপন্থীরা আমরা চিরকালই জোটের পক্ষে, সবসময় জোট সরকারের পক্ষে। আমরা এখানে পশ্চিমবঙ্গে যখন সরকার চালিয়েছি, আমরা জোট সরকার চালিয়েছি।
আমরা মনে করি ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই সমস্ত কিছু তখন তো এলিমেন্ট। আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনারা বাকি শরিকদেরকে ডমিনেট করেন। আমি বলছি সিপিএম এর আমি বলছি ডমিনেশনে এখানে আরএসপি সিপিআই। আমি সেটা বলছি না, কিন্তু আমরা কিন্তু চাইলে নিজেরা সরকার তৈরি করতে পারতাম, এমন অনেক সময়, একবার ছাড়া 2001 ছাড়া বাকি সবসময় আমরা চাইলে নিজেরা গভর্নমেন্ট করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু বাম ফ্রন্ট হিসেবে লড়তাম। আমি অন্য কথা বলছি, আমি এটা প্রসঙ্গ টানলাম এই কারণে, কারণ যেহেতু বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের কথা বলি, যেখানে বিভিন্ন মত আসবে, এবারে এই সমস্ত মতকে তো আপনাকে অ্যাকুমুলেট করে এক জায়গায় রাখতে হবে। এটা ভাল লাগছে দেখে যে মোদী সরকার থেকে, যে মোদী নিজে বলতো মোদী সরকার, তাকেও এনডিএ সরকার বলতে বাধ্য হচ্ছে। এবং সেখানে আমি একটা ছোট্ট কথা বলি, যেটা বললো ইন্ডিয়ান ডেফিনেশন, আমি বলছি যাদের উপর ভরসা করে সরকারটা তৈরি হবে, এই দুজনের লোকের মধ্যে আমি চন্দ্রবাবুকে খুব একটা চিনি না, বলবো না, কমেন্ট করা উচিত না। আরেকজন যিনি আছেন কিন্তু পাল্টুরাম নামে পরিচিত, উনি কখন কোথায় থাকেন, বিজেপি একাধিকবার বলেছে পাল্টুরাম। তাহলে যাই না, এর ভরসা সরকার চলবে কি চলবে না, আগামী দেখা যাক কদিন চলে সরকার, এটা তো সংশয় থাকবে। আমি দীপঙ্করদার কাছে আসতে হবে, তবে একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরবো এবং দীপঙ্করদার কাছে আসবো আমরা, বিজেপির উত্তর নেবুর কাছ থেকে, দীপঙ্করদার কাছ থেকে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। জীবনের প্রথম বড় কনসার্ট, আমাকে বেস্ট দিতে হবে। স্নান করার পরেও দুর্গন্ধ। যখন জার্মস থেকে যায় তখন দুর্গন্ধ তো হবেই, তাই নতুন ডেটল কোলোন ফ্রেশ বেশি কার্যকর উপায় দুর্গন্ধ তৈরি করা জার্মসের সঙ্গে লড়াই করার, যাতে আপনি পান 100% বেটার প্রোটেকশন দুর্গন্ধ থেকে। আর এর মাস্কি কোলোন ফ্রেগ্রেন্স আপনাকে ফ্রেশ করে দেয়। থাকুন সত্যিকারের ফ্রেশ ডেটল কোলোন ফ্রেশের সঙ্গে। সোজা উড়ে এসে ঢুকে পড়লে যে রাইসদা, ওয়েলকাম। বাড়িটা রুমটা স্টিল দিয়ে বানালে রাইস ওখান থেকে আসতে পারতো না। রুমটা স্টিলের এটা স্পেশালিটি, একবার লাগালে চলে বহু বছর। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। ও নো, এবার পরশুর ফাইনালস কি করে? আইস প্যাক নিয়ে এসো, আমি ঠিক হয়ে যাব। শুধু আইস নয়, মুভ কুল থেরাপি। মানে মুভ কুল, এই ধরনের আঘাতে প্রয়োজন রেভলিউশনারি মুভ কুল থেরাপি, যা দেয় বরফের মতো কুলিং আর কাজ শুরু করে 15 সেকেন্ডে। এই কি করে ঠিক হয়ে গেল? এ তো লেগেছিল না, এবার ওকে দেখো। আঘাত থেকে আইসি রিলিফ, মুভ কুল। আমার কালেকশন অলওয়েজ ট্রেন্ডিং। অক্ষয়, আপনার নতুন কালেকশন ওয়াও, কিন্তু টয়লেটে নো হারপিক কিভাবে? ভালো ডিটারজেন্ট আছে তো? বেস্ট এভার নেই না? অনেকক্ষণ ঘষেছিলাম। মাত্র 5 মিনিটের কাজ ছিল। সুগন্ধ কেমন? বেশ কয়েক ঘন্টা পর্যন্ত সুগন্ধ থাকে। ট্রাই করুন না, বেস্ট এভার হারপিকের কোনো তুলনা নেই। 10 গুণ ভালো সাফাই, 5 মিনিটে চমক, আর বেশ কয়েক ঘন্টা পর্যন্ত সুগন্ধিত থাকে। কি চমক! এখন হারপিক আমার চয়েস। খুশবুওয়ালা নতুন বেস্ট এভার হারপিক, এখনো এটা ট্রাই করেননি তো করেছেন কি? নিম আর তুলসী যুক্ত নতুন ডার্মিকুল এখন 10 টাকার ছোট প্যাকেও ঘামাচি দূর করে, ঠান্ডা অনুভূতি প্রদান করে। ঠান্ডা ডার্মিকুলে হেয়ার রিমুভাল ক্রিম আর এত সুন্দর গন্ধ, ইম্পসিবল। নতুন কিছু নাকি? পসিবল। এর পিওর ইমপ্রুভড ফর্মুলাতে রয়েছে ন্যাচারাল এক্সট্রাক্টস, আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সো স্মুথ। উইট এখন উইট পিওর। জাস্ট উইট ইট। উইটের ছোট প্যাক এখন 33% বেশি। কেন ভেঙেছিস সেটা? টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস। তোমার বার্থডে গিফটের টাকা তোমার কাছেই চাইবো। তোর ছোট পায়ে সাড়া পাই আমার, যতই কষ্ট আমি পাই তুই। ডেটল, আপনজনদের সুরক্ষার নিশ্চিন্ত আশ্রয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। ও নো, এবার পরশুর ফাইনালস কি করে? আইস প্যাক নিয়ে এসো, আমি ঠিক হয়ে যাব। শুধু আইস নয়, মুভ কুল থেরাপি। মানে মুভ কুল, এই ধরনের আঘাতে প্রয়োজন রেভলিউশনারি মুভ কুল থেরাপি, যা দেয় বরফের মতো কুলিং আর কাজ শুরু করে 15 সেকেন্ডে। এই কি করে ঠিক হয়ে গেল? এ তো লেগেছিল না, এবার ওকে দেখো। আঘাত থেকে আইসি রিলিফ, মুভ কুল। এবার ভালো শুনবেন আপনিও। সঠিক হিয়ারিং এইডের জন্য যোগাযোগ করুন 6290687819 নম্বরে। লিসেন অ্যান্ড টক ইউর স্পিচ অ্যান্ড হিয়ারিং পার্টনার। চিংড়ি নিলে কাকা? হ্যাঁ রে ভাই, তবে যাই বলিস ভাই, সেরা সেরা বরাবরই ইলিশ মাছের ডিশ। চিংড়ি আবার মাছ নাকি? ও তো জলের পোকা। তুই একটা মহামূর্খ, আজ তো একটা পোকা। আরে কাকা, ওসব ছাড়ো। রাজার মতো থাকো, রাজার সাথেই বাঙাল ঘটি এক হয়ে থাকো। রাজা ক্রিম ক্র্যাকার সুগার ফ্রি, মেজাজ থাকে মুচমুচে। রাজা ক্রিম ক্র্যাকার, বন্ধু হবে এক কামড়ে। আরে করণ, তুমি আনোনি? কি বাথরুম পরিষ্কারের জিনিস আছে তো? ডিটারজেন্ট, ফিনাইল, ব্লিচ। এত কিছু কেন লাগবে? কত কিছু আছে, পরিষ্কার করতে এত কিছু তো লাগবেই। এটা একাই করবে। নতুন গাঢ় হারপিক বাথরুম ক্লিনার করে টাইলস, বেসিন, ফ্লোর 10 গুণ বেশি পরিষ্কার। আজই আনুন নতুন গাঢ় হারপিক বাথরুম ক্লিনার।
দাদা আজকে ক্যান্সেল করে দে, শি উইল আন্ডারস্ট্যান্ড। না রে, ও হয়তো অপেক্ষা করছে। কিন্তু এই শোল্ডারের ব্যথা নিয়ে কিভাবে মুভ করবি? মুভ স্প্রে আছে না, ঝট করে ঠিক হয়ে যাবে। মুভ স্প্রে মাত্র 30 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দেয়। ও সুন্দরী, সব ব্যথা ভুলে গিয়ে চল 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 আরে চল। থ্যাঙ্কস বাবু, তুই সূর্যের চেয়েও বেশি পাংচুয়াল। তাহলে আমার ফিসটা দাও। কোনো ভালো কাজই ব্যথার জন্য যাতে থেমে না থাকে। মুভ, চলো ব্যথা দূর করি। দেশের বড় স্বপ্নের চাই জমস রোগের থেকে বেশি সুরক্ষা। এসে গেছে নতুন বড় ডেটল। বড় ডেটল লম্বা সুরক্ষা। 100 গ্রাম এখন 75 গ্রামের দামে। আমি কেমন খেলি আর বলি তুমি সেটা জানো, কিন্তু আমার স্মেল কেরম তুমি কি সেটা জানো? ডেনভার, দ্য সেন্ট অফ মাই সাকসেস। নাম দিয়েছো কিন্তু দাঁত দিও না, একটু জ্বালা হয়। এ হলো দাঁত যা ছুলে ছড়িয়ে পড়ে। রিংগার্ড এ ফাঙ্গাসের লক্ষণ থেকে 7 দিনের মধ্যে মুক্তি দেয় আর ইনফেকশন ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। রিংগার্ড, ভালোবাসা ছড়িয়ে দাও, দাঁত নয়। মেয়ে পক্ষ এসেই চলে যায়। এই দেখুন বাবা অক্ষয়, আমাদের ছেলেটা এত ভালো কিন্তু অবিবাহিত, কুষ্টিতে তো কোনো দোষ নেই। দোষ আপনার টয়লেটে আছে। টয়লেট তো আমরা বানিয়েছি। স্রেফ টয়লেট বানিয়েছেন, কিন্তু দুর্গন্ধ আর নোংরা দাগ দেখে মেয়ে পক্ষ পালিয়ে গেছে। সুগন্ধিত ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টে না ঘষা হয় না সুগন্ধ টেকে। নিয়ে আসুন নতুন ছোট হারপিক, ডিটারজেন্টের থেকে 10 গুণ ভালো, সাফাই মাত্র 5 মিনিটে এবং বহু ঘন্টা সুগন্ধযুক্ত থাকে। নতুন সুগন্ধযুক্ত বেস্ট এভার ছোট হারপিক। এখন এটা ট্রাই করেননি তো করেছেন কি? ও নো, এবার পরশুর ফাইনালস কি করে? আইস প্যাক নিয়ে এসো, আমি ঠিক হয়ে যাব। শুধু আইস নয়, মুভ কুল থেরাপি। মানে মুভ কুল, এই ধরনের আঘাতে প্রয়োজন রেভলিউশনারি মুভ কুল থেরাপি, যা দেয় বরফের মতো কুলিং আর কাজ শুরু করে 15 সেকেন্ডে। এই কি করে ঠিক হয়ে গেল? এ তো লেগেছিল না, এবার ওকে দেখো। আঘাত থেকে আইসি রিলিফ, মুভ কুল। গরম এমন যে বাইকের সিট যেন জ্বলন্ত চাটুর মতো ছেঁকা দেয়। হালকা একটা ব্যাগও ভীষণ ভারী লাগে। হায়, এর জন্য একটা নয় দুটো উপায়, ডেটল আইসি কুল আর ডেটল লাইম কুল, যা দেয় ঠান্ডা ফিলিং আর ঘামের দুর্গন্ধ ছড়ানো জার্মস তাড়িয়ে করে দেয় ফুললি রিফ্রেশ। গরম যান ভুলে নিয়ে আসুন ডেটল আইসি কুল আর লাইম কুল। বিরাট, তোমার প্রথম ম্যাচ। কোনো এক্সপেরিয়েন্স নেই, খুব টেনশন ছিল। আর এটা তোমার ফার্স্ট ফিল্ম? ফার্স্ট শট, রিটেকের পর রিটেক, খুব বাজে অবস্থা হয়েছিল। অভিজ্ঞতা খুব জরুরি, তাই না? এই জন্য আপনিও আপনার বাড়ি বানান শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার দিয়ে, যাদের কাছে আছে 70 বছরের বেশি অভিজ্ঞতা। ফিরে এলাম বিরোধী পদ, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই যে বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা বলছেন যে নরেন্দ্র মোদী তিনি এবার এনডিএ জোটের নাম নিতে বাধ্য হচ্ছেন এবং সত্যি সেটা দেখাও যাচ্ছে। এখন আর মোদী গ্যারান্টি, মোদীর সরকার বলা হচ্ছে না। তবে শুধুমাত্র বিরোধী বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তেমনটা নয়, এমনকি বিজেপির অন্দরেও বলা হচ্ছে যে বিজেপি এবার গাড্ডায় পড়েছে। কে বলছেন? দিলীপ ঘোষ। শুনুন একবার দিলীপ ঘোষের বক্তব্য। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে, এসব চলতেই থাকে। দাদা দীপঙ্কর, আমি আপনার কাছে আসবো। সত্যি কি এবার একটু পরনির্ভরশীলতাটা বেশি হয়ে গেল? দিলীপ দাদা বলেই গেল বিজেপির পক্ষে ম্যান্ডেট দিয়েছে। আর বলছিলেন না এনডিএ জোট, এনডিএ জোটের একটা বিরোধী জোট ছিল, ইউপিও জোট। 3 মাস আগে নতুন একটা জোট, একটা এনডিএ জোটের হয়েছে। এই যারা এনডিএ জোটের সপক্ষে আজকে কথা বলছে পশ্চিমবাংলায় বসে, একেবারে আমাদের প্যানেলিস্ট রয়েছেন বামপন্থীরা, কেতনবাবু কংগ্রেসের, আরেকজন আছেন তৃণমূলের। এরা এত সুন্দর জোটের কথা এই নির্বাচনের 1 তারিখ শেষ হওয়ার আগে কেন বলেননি? কারণ তারাও জানতো না, তারাও কোনোদিন ভাবেনি তারা এরকম একটা রেজাল্ট করবে। তাদের অভাব না, অচিন্তা, যাটা তারা চিন্তা করেনি। তারা যদি জানতো তাদের রেজাল্ট জোটের এমন হবে, নিশ্চয়ই তারা জোটের সপক্ষে বলে মানুষের কাছে ভোট চাইতে যেত। এই পশ্চিমবাংলায়ও তারা কিন্তু জোটের সপক্ষে মানুষের কাছে ভোট চাইতে যায়নি। এই কংগ্রেসকেই পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস, আর এই সিপিএমকেই পরাজিত করেছে এই বাংলার যারা ক্ষমতা শাসক দল তারা। অর্থাৎ এরা কিন্তু একসাথে জোট বেঁধে যায়নি, কারণ এরা জানে যদি পশ্চিমবাংলায় আমরা জোট করতাম
এই ইন্ডি জোটটা পশ্চিমবঙ্গে কেন করেনি, তাহলে রেজাল্টটা বুঝতে পারতাম, আমরা মেনে নিতাম, আমরা নাই জিরো হতাম। আমরা জিরো হতাম না, আমরা 23 পেতাম, বুঝিয়ে দিতাম। আমরা বলেছিলাম যে আপনারা ক্ষমতা থাকলে শর্ট জোটের কথা বলছেন, আপনারা ইন্ডি জোট কেন পশ্চিমবাংলায় করেননি, ফার্স্ট কথা। আপনার জোটের উত্তরটা, দ্বিতীয় কথা হচ্ছে কি, হ্যাঁ জোট রাজনীতি প্রাসঙ্গিকতায় মোদিজি বলেছি কি বলেনি, সব ভিডিও দেখে আপনি নিজে বলছেন, সত্যতা যাচাই করে আমি বলছি না। জোট রাজনীতি প্রাসঙ্গিকতায় আজকে যেটা এনডিএ জোটের প্রাসঙ্গিকতা দাঁড়িয়েছে, আর কে জোটে আসবে জোট রাজনীতির দরকার। সত্যি কথা হচ্ছে বিরোধী দল, ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আজকে একটা রাজনৈতিক দল চরম সীমাতে ক্ষমতায় এসেছে, তারা সারা জীবন থাকবে। 400-র উপর আসন নিয়ে ইন্দিরা গান্ধীর পরবর্তীকালে সরকার ভারতবর্ষ হয়েছে এবং তারা ভারতবর্ষ পরিচালনা, আজকে সেখানে কি আসন আছে? ক্ষমতায় যে প্রথম থাকে, আমি বলছি, আমি ক্ষমতায় যে প্রথম থাকে, যে উপরে থাকে, তার জয়ী হলে তার পরাজয় হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রেই ইন্ডি জোটের আজকে প্রাসঙ্গিকতা ছিল না বলে তারা জোটের নির্বাচনের আগে করেন। এনডিএ জোট তৈরি হয়েছে, বলছে তারা শুধুমাত্র বিজেপি যে আসন পেয়েছে তারাও আমাদের কাছে এটাই প্রাপ্তি যে এখনো বিরোধীদেরকে অগ্রাধিকার করে বিজেপি ভাবতে পারছে না, বলছে বিজেপির আছে, বিরোধীর আছে। এটা বিরোধী, আবার দীপঙ্কর দেব বলতে বিরোধী যেতে হবে, আবার এটা বিরোধী আগে বিজেপি যত আসন পেয়েছে দীপঙ্কর দেব বিরোধী 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 দীপঙ্কর দেব প্লিজ 1.5 মিনিটে দিলে ভাই শুনতে। ফিরে বিরোধী পদ দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই যে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলছেন যে নরেন্দ্র মোদী তিনি এবার এনডিএ জোটের নাম নিতে বাধ্য হচ্ছেন এবং সত্যি সেটা দেখাও যাচ্ছে। এখন আর মোদী গ্যারান্টি, মোদীর সরকার বলা হচ্ছে না। তবে শুধুমাত্র বিরোধী বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তেমনটা নয়, এমনকি বিজেপির অন্দরেও বলা হচ্ছে যে বিজেপি এবার গাড্ডায় পড়েছে। কে বলছেন? দিলীপ ঘোষ। শুনুন একবার দিলীপ ঘোষের বক্তব্য। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ম্যাও লাথি মারে, তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে, এসব চলতেই থাকে। দাদা দীপঙ্কর, আমি আপনার কাছে আসবো, সত্যি কি এবার একটু পরনির্ভরশীলতাটা বেশি হয়ে গেল? দিলীপ দাদা বলেই গেল বিজেপির পক্ষে ম্যান্ডেট দিয়েছে, আর বলছিলেন না এনডিএ জোটের একটা বিরোধী জোট ছিল, ইউপিও জোট। 3 মাস আগে নতুন একটা জোট, একটা এনডিএ জোটের হয়েছে। এই যারা এনডিএ জোটের সপক্ষে আজকে কথা বলছে পশ্চিমবাংলায় বসে, একেবারে আমাদের প্যানেলিস্ট রয়েছেন বামপন্থীরা, কেতনবাবু কংগ্রেসের, আরেকজন আছেন তৃণমূলের। এরা এত সুন্দর জোটের কথা এই নির্বাচনের 1 তারিখ শেষ হওয়ার আগে কেন বলেননি? কারণ তারাও জানতো না, তারাও কোনোদিন ভাবেনি তারা এরকম একটা রেজাল্ট করবে। তাদের অভাব না, অচিন্তা, যাটা তারা চিন্তা করেনি। তারা যদি জানতো তাদের রেজাল্ট জোটের এমন হবে, নিশ্চয়ই তারা জোটের সপক্ষে বলে মানুষের কাছে ভোট চাইতে যেত। এই পশ্চিমবাংলায়ও তারা কিন্তু জোটের সপক্ষে মানুষের কাছে ভোট চাইতে যায়নি। এই কংগ্রেসকেই পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস, আর এই সিপিএমকেই পরাজিত করেছে এই বাংলার যারা ক্ষমতা শাসক দল তারা। অর্থাৎ এরা কিন্তু একসাথে জোট বেঁধে যায়নি, কারণ এরা জানে যদি পশ্চিমবাংলায় আমরা জোট করতাম, এই ইন্ডি জোটটা পশ্চিমবাংলায় কেন করেনি, তাহলে রেজাল্টটা বুঝতে পারতাম, আমরা মেনে নিতাম, আমরা নাই জিরো হতাম। আমরা জিরো হতাম না, আমরা 23 পেতাম, বুঝিয়ে দিতাম। আমরা বলেছিলাম যে আপনারা ক্ষমতা থাকলে শর্ট জোটের কথা বলছেন, আপনারা ইন্ডি জোট কেন পশ্চিমবাংলায় করেননি। ফার্স্ট কথা, আপনার জোটের উত্তরটা। দ্বিতীয় কথা হচ্ছে কি, হ্যাঁ জোট রাজনীতি প্রাসঙ্গিকতায় মোদিজি বলেছি কি বলেনি, সব ভিডিও দেখে আপনি নিজে বলছেন, সত্যতা যাচাই করে আমি বলছি না। জোট রাজনীতি প্রাসঙ্গিকতায় আজকে যেটা এনডিএ জোটের প্রাসঙ্গিকতা দাঁড়িয়েছে, আর কে জোটে আসবে জোট রাজনীতির দরকার। সত্যি কথা হচ্ছে বিরোধী দল, ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আজকে একটা রাজনৈতিক দল চরম সীমাতে ক্ষমতায় এসেছে, তারা সারা জীবন থাকবে। 400-র উপর
আসন নিয়ে ইন্দিরা গান্ধীর পরবর্তীকালে সরকার ভারতবর্ষ হয়েছে এবং তারা ভারতবর্ষ পরিচালনা, আজকে সেখানে কি আসন আছে? ক্ষমতায় যে প্রথম থাকে আমি বলছি, আমি ক্ষমতায় যে প্রথম থাকে, যে উপরে থাকে, তার জয়ী হলে তার পরাজয় হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রেই ইন্ডিজোটের আজকে প্রাসঙ্গিকতা ছিল না বলে তারা জোটের নির্বাচনের আগে করেন। আমাদের আজকে জোটে 50% সিট এখন আছে আমাদের বিরুদ্ধে। এনডিএ জোট তৈরি হয়েছে, এখন 50% সিট এখন আমাদের বিরুদ্ধে বলছে তারা শুধুমাত্র বিজেপি যে আসন পেয়েছে তারাও আমাদের কাছে এটাই প্রাপ্তি যে এখনো বিরোধীদেরকে অগ্রাধিকার করে বিজেপি ভাবতে পারছে না, বলছে বিজেপিটা আছে, বিরোধীরা আছে। এটা বিরোধী আবার দীপঙ্কর দেব বলতে বিরোধীতে যেতে হবে, আবার এটা বিরোধী থেকে আগে বিজেপি যত আসন পেয়েছে দীপঙ্কর দেব বিরোধী দীপঙ্কর দেব প্লিজ 1.5 মিনিটে দিলে কন্নৌজ ডিস্ট্রিক্ট ফিরলাম বিরোধীর পর। দেখছেন বাংলা বলছে। আমি শুভজিৎ আপনার কাছে আসবো, যেহেতু আপনি বলতেই চাইছিলেন। আমি যে কথা দীপঙ্কর দা বলছে যে জোট রাজনীতি, হ্যাঁ তারা এখন জোট রাজনীতি মেনেই এগোবেন হয়তো, তবে পরিস্থিতি তো বদলেছে, সেটা মেনে নিচ্ছেন তো? আমি বলছি যে এই কথাটাই তো আমরা শুনতে চাইছিলাম গত 2-2.5 মাস ধরে যখন ক্যাম্পেইন হচ্ছিল, বিজেপির নেতারা যখন নাকি বলছিল ইসবার 400 পার, আমরা সেটা বারবার বলছিলাম যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আপনাকে জোট রাজনীতিটাকে মাথায় রেখেই আপনাকে চলতে হবে। এখন খুব ভালো কথা বিজেপি কথা বলছে, কিন্তু আমি দেখছিলাম আপনাদের এই স্ক্রিনে দেখাচ্ছিল যে বোধহয় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী 25 বছর আমরা আছি, আমরা দেখে নেবো উড়িষ্যায়। আমি না, তার মানে কি উড়িষ্যায় কি 25 বছর ভোট হবে না? বলতে পারে আগামী 5 বছর আমরা দেখে নিতে পারি, এরকম হতে পারে, কারণ 5 বছর পর তো ভোট হওয়ার কথা। তার মানে এখান থেকে কি আবার যেই ধারণাটা আমাদের ছিল যে বিজেপি আসা বা বিজেপি স্ট্রং হওয়া বা বিজেপি ভোট পাওয়া মানেই হচ্ছে ভোট ব্যবস্থা বন্ধ করে দেওয়া, এই প্রবণতা কি আবার উড়িষ্যায় কাজ করবে? আমার মনে হয় না এর হওয়ার কথা, কারণ হলে আমরা বিরোধীরা আমরা ঐক্যবদ্ধ হব। আমার কথা হচ্ছে যে মানুষ যখন রেজাল্ট খারাপ করে, যেন আমরা খুব খারাপ রেজাল্ট করেছি, মানুষ তো নরম হয় ভাই, তাহলে তো বন্ধ হয়ে গেছিল নাকি? মানুষ তো নমনীয় হয়, মানুষ তো নমনীয় হয় এই সবগুলো বলে। কিন্তু আমরা দেখছি এখানে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদী উনি কি বলছেন, উনি বলছেন ইন্ডিয়া জোট কি করেছে না করে। আরে ভাই, কংগ্রেস ছিল 50-এর ঘরে, সে হয়েছে 100, আপনি 101 না 100 মানে 100 ডাবল হয়ে গেছে। ভাই 90 99 টাকা আপনি ঠিক আছে 99 মানলাম, ঠিক আছে দাও, কেটে দাও 99। আচ্ছা কেউ 50 থেকে যদি 99 হয়, সেটা সিট পে একটা সিটের জন্য কেমন কান্নাকাটি করছে বলে তো? কেউ যদি এই নাকি বিশ্বের বৃহত্তম দল, আচ্ছা কেউ একটা সিটের জন্য কি কান্নাকাটি করতে পারে? সত্যি তুমি 399, আচ্ছা কেউ যদি 50 ঘরে কালকে শপথ নেবে, ইনক্রিজ নয়, কিন্তু কেউ যদি 303 থেকে 240 হয় তাহলে কি হয়? তাহলে কমে কি কমে না, মানে গ্রস হারে কমে যায়। কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, এই যে আমরা গতকাল দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ তিনি ইন্ডিয়া জোটে যেমন ছিলেন, বৈঠকও ছিলেন, তারপরে দেখলাম যে তিনি কখনো অখিলেশ যাদবের সঙ্গে মিটিং করলেন, কখনো উদ্ধব ঠাকরের সঙ্গে। ক্ষেত্রে কি তৃণমূল অন্যান্য আঞ্চলিক দলগুলোকে নিয়ে অন্য কিছু ভাবনা চিন্তা করছে? না না, এটা ভাবনা চিন্তার কি আছে? এটা তো রাজনীতির একটা অঙ্গ। রাজনীতিতে একটি দল আরেকটি দলের সাথে আলোচনা করবে, বিশেষ করে যখন আমাদের মানে সর্বভারতীয় প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক ম্যান্ডেটটা একটা জায়গায় সীমাবদ্ধ। তো সেইখানে নিশ্চয়ই অন্যান্য রাজ্যতে যারা আমাদের রাজনৈতিক মনোভাবাপন্ন যে দলগুলি আছে তাদের সাথে আলাপ আলোচনা, এটা তো নিরন্তর প্রসেস। এবার এখানে কয়েকটা ফ্যালাসি আছে, দেখো, যেটা বারবার বিজেপির পক্ষ থেকে শুনছি বা নরেন্দ্র মোদীও বললেন। প্রথম কথা হচ্ছে যে উনি নিজেকে ফেস করে ইলেকটোরেটের কাছে গেছিলেন এবং উনি ম্যান্ডেট পাননি, এই সত্যিটাকে স্বীকার করতে হবে। বিজেপি 100 বার, আজকে সর্ববৃহৎ দল বিজেপি, আমরা তো কেউ অস্বীকার করছি না। আজকে বিজেপির বাকি সব দলগুলো শুধু নির্বাচনী পাটিগণিতে বিজেপির গ্রহণযোগ্যতা সব দলের থেকে বেশি, কেন কি ওটা সর্ববৃহৎ পদ, এটা কি কেউ অস্বীকার করছে না। কিন্তু বিজেপি কি ইউরোপে ইলেকশনের আগে গেছিল? তখন তো মোদি কি গ্যারেন্টি, মোদি ফেস, মোদি সরকার, এটা ছিল। তো তার মানে মানুষ মোদি সরকার, মোদি ফেস, মোদি গ্যারেন্টিকে অস্বীকার করেছে, প্রথম এটা স্বীকৃতি দিতে হবে। আর বিজেপি বৃহৎ, বিজেপি তাহলে কাকে ম্যান্ডেট? আমরা 1989 সালে দেখেছি কংগ্রেস সর্ববৃহৎ দল ছিল, কিন্তু বাকিরা তাকে মান্যতা দেয়নি। সব অন্যান্য দলগুলো মিলে সরকার করেছিল, কংগ্রেসের 197টা সিট ছিল, তাও তারা সর্ববৃহৎ হয়ে তারা সরকার গঠেনি। তো আমাদের বহুদলীয় গণতন্ত্র, আমরা কোনো মানে দুটো পার্টির গণতন্ত্র নয় আমেরিকার মতো, আমরা বহুদলীয় গণতন্ত্র। এখানে যদি অন্যান্য দলগুলো একটা দলের বিরুদ্ধে মিলে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে তার সরকার হবে। তো এরকম কুযুক্তি দিয়ে লাভ নেই। নিশ্চয়ই বিজেপি, কিন্তু মোদির বিরুদ্ধে এটা কি মানবেন আপনারা? হ্যাঁ, এই যে টিএমসি বহুদলীয় গণতন্ত্রের কথা বলছে, নির্বাচনের পর এই
4 তারিখ থেকে আজ পর্যন্ত কতগুলো বাড়ি পুড়েছে, কত লোক ঘর ছাড়া, কত লোক কলকাতা এসে রয়েছে, কত লোককে অন্য জায়গায় আশ্রয় দিতে হয়েছে, বাড়ি ঘর দোর পার্টি বেশ পুড়িয়ে যারা দিচ্ছে তাদের কাছে বহুদূরের গণতন্ত্র পশ্চিমবাংলায়। আরে সিপিএম পার্টিকেও মারছে, সেই জায়গায় বসে কথা বলছে, কেতনের কংগ্রেসকেও পিটাচ্ছে। তারা এখানে বলে জোটের কথা বলছে, নিজেদের কর্মীদের কথাও ভাবে না। হ্যাঁ, অস্বীকার তৃণমূল মারছো, তাই তৃণমূল তুমি তো একবার না, কেন বলবো না? আচ্ছা আমি তো একবার বল দিচ্ছি, আমি এই চ্যানেলে বল দিচ্ছি, বিজেপি ছেড়ে বাম কংগ্রেসে আসো। এটা এড়িয়ে যাচ্ছেন দীপঙ্কর দা। তৃণমূলের বিরুদ্ধে ম্যান্ডেট, এটা কি মেনে নেবেন? বিজেপি ছেড়ে বাম কংগ্রেসে আসো। আমরা তৃণমূলের দীপঙ্কর দা মোদির বিরুদ্ধে ম্যান্ডেট, এটা কি মেনে নেবেন? মোদির বিরুদ্ধে কিসের ম্যান্ডেট? আমাদের আসন সংখ্যা কমেছে, তার মধ্যে মোদির বিরুদ্ধে ম্যান্ডেট। আমার কথা বলতে মোদির তাহলে গুজরাটে আমাদের কি করে হয়? আসুন যেখানে রাম মন্দির সেখানে হেরে গেছো, সিট হয় মোদির বিরুদ্ধে মোদি মোদি ছিল ভাই, মোদি তাহলে সব রাজ্যে কি করে মোদির ম্যান্ডেটে সমস্ত কথা বলে লাভ নেই। এখানে তো মোদির কথা এখন কন্ট্রোল করে যাবে না, এখন মাইক বন্ধ করে যাবে না। আমি কেতন বলতে দিলে না, বাকি আপনাকে তো বলতে দিলেন, এতক্ষণ আপনি বললেন। আরে আগে তো বলতে পারবেন না, তো আপনি বলে গেছেন তো, বলছেন না তো মোদির বিরুদ্ধে হিসাব রাখতে কি করে? আরে মাইকটা 1 ঘন্টা পুরো আপনার সাথে অনুষ্ঠান করতে হবে, 1 ঘন্টা মুখোমুখি এখন এত বলার সুযোগ পাবে না। আমি বলছি যে যেটা দিয়ে শুরু করেছিল যে নাকি গণতন্ত্রের পক্ষে এত সুন্দর সুন্দর কথা এর আগে তো আমরা শুনিনি। মানে কারা বলছে? যারা ভোটে জিতে এসেই বলছে যে আমরা আমাদের কি লক্ষ্য নয় কংগ্রেস মুক্ত ভারত, তারা আজকে গণতন্ত্রের কথা বলছে। আবার এক বলতে দেব না, বলতে দেব না, এরপর কিন্তু সাবধান, বলতে দেব না, সিট বেড়ে গেছে, বলতে দেব না, বলতে দেব না, এখানে বলতে দেব না, পার্লামেন্টে বলতে দেব না। ওই বাজার নেই, ওই বাজার নেই, 400 গল্প হয়নি। এবার বলছি ভদ্রভাবে শোনো, ভদ্রভাবে শোনো, ভদ্রতা থাকলে ভদ্রভাবে শোনো, ঠিক আছে? মাথা গরম করিও না। আচ্ছা বলছি যে মোদিজি যে কথাগুলো অ্যালায়েন্স নিয়ে কথা আমরা এর আগে শুনিনি। আচ্ছা উনি বলছেন না যে অ্যালায়েন্স নিয়ে ওনার এত অ্যালার্জি যে ইন্ডিয়ার দল একদম খারাপ, এতগুলো দল নিয়ে কেন? এনডিএ বলুন না, 2014 সালেও তো এনডিএ লড়েছিল, বলুন বিজেপি একা লড়েছিল? লড়েনি। 2019 সালে বিজেপি একা ভোটে লড়েছিল? লড়েনি। এনডিএ লড়েছিল, প্রাসঙ্গিক ছিল না এনডিএটা, তাই আমরা শুনতে পারিনি। আমরা কি শুনেছি যে মানুষের ট্যাক্সের টাকায় সরকারি একটা অ্যাড হবে, সেখানে ভারত সরকার লেখা হবে না, অশোক স্তম্ভের পাশে লেখা হবে মোদি সরকার। মানুষ এর জবাব দিয়েছে। এরা যেই ডানায় উড়ে 400 সিটের ডানায় উড়ে যারা সংবিধানকে হাত দিতে যাচ্ছিল, সংবিধানকে পাল্টানোর একটা চক্রান্ত করছিল, মানুষ সেই ডানা ছেটে দিয়েছে। যারা শুরু করেছিল বলে যে আমরা প্রধান সেবক, যারা 19-এ বলেছিল আমরা চৌকিদার, তারা আমরা ভগবান, আমরা দেবতা, আমি বায়োলজিক্যাল চাইল্ড নয়। সংসদেও আপনাদের মানুষ প্রমাণ করে দিয়েছে, মানুষ বলে দিয়েছে তুমি ভগবান নয়, তোমরা মানুষ। নীতি নির্ধারণের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে না বিজেপি। প্লিজ আমার ব্রেকে যেতে হবে। রাম মন্দির যে লোকসভার অভ্যন্তরীণ জায়গার মধ্যে পড়ে, সেখানে বিজেপির রেজাল্টটা কি হয়েছে? ইউপি নিয়ে এত গর্ব করে, সেই ইউপিতে কত ভোট পেয়েছে বিজেপি? কটা সিট পেয়েছে? 17টা সিট দিয়েছে বিএসপির জন্য। মোদি তোমরা তৃণমূলের চামচাগিরি না করে শান্তি শান্তি, একটা ব্রেক ব্রেক ব্রেক, একটা ব্রেকে যাবো দীপঙ্কর দা, ব্রেকে যাবো, ফিরবো বিরতির পর। ফিরলাম বিরতির পর। মোদি শাহের বিরুদ্ধে এবার জেপিসি গঠনের দাবি তুললেন রাহুল গান্ধী। যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছেন তিনি, কারণ তার বক্তব্য যে শেয়ার মার্কেটেও দুর্নীতি হয়েছে। যদিও পীযূষ গোয়েল তিনি বলছেন যে হারের কারণেই, হারের জ্বালাতেই এসব বকছেন রাহুল গান্ধী। আসলে এই যাতে বিদেশি বিনিয়োগ কম হয়, বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য রাহুল গান্ধী এসব বলছেন। কে কি বলছেন একবার শুনুন। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है।
फिर एक बार मोदी सरकार आना निश्चित है और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। আমি ক্রেতান আপনার কাছে আসবো যে আপনারা তো এই বিভ্রান্ত করছেন বিনিয়োগকারীদের দেশি বিদেশি এই নিয়েই তো আমাদের অভিযোগ যে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষকে যারা ইনভেস্টেড তাদেরকে বিভ্রান্ত করেছেন। মানে মোদিজির আর অমিত শাহর কথা শুনে মনে হলো যে দালাল স্ট্রিটের নামটা চেঞ্জ করে মোদি স্ট্রিট বা অমিত শাহ স্ট্রিট করে দেওয়া উচিত। কোনোদিন শুনেছেন কোনো প্রধানমন্ত্রীকে বা দেশের তখন ওরা মন্ত্রী ছিলেন তখন তো কোনোদিন শুনেছেন যে তারা বলছে যে স্টক মার্কেটে বিনিয়োগ করুন? বড় একটা চক্র কাজ করেছে, সেখানে মিডিয়াও একটা বড় অংশ ছিল যারা ওই এক্সিট পোল, যারা ফেক একটা এক্সিট পোল করেছিল। আজকে তাদের একটা ইনভেস্টিগেশনের আওতায় আনা খুব দরকার, যেখানে সরকারি পক্ষ, কিছু কর্পোরেট লোক, কিছু কর্পোরেট মিডিয়া, কারণ এই মিডিয়া তো একেবারে সরকারের কোলে বসে আছে, যাকে গদিতে মানে গদি মিডিয়া, তারা কিভাবে দেখে? আপনারা কি একমত এক্ষেত্রে? প্রধানমন্ত্রী এখনো হননি, তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এগুলো তো বেসিক ব্যাপার। একজন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লোককে শেয়ার মার্কেটে শেয়ার কিনতে বলছে, বিনিয়োগ করতে বলছে, এটা তো তাদের কাজ নয়। তারা তো শেয়ারের দালাল নয়, তারা তো প্রধান সেবক হওয়ার কথা ছিল তাদের। তারা লোককে বলছে স্টক কেনো, এবং স্টকটা তো একটা প্রাইভেট ব্যাপার, এটা তো কোনো সরকারি ব্যাপার নয়। তো দরকার ছিল জনধন অ্যাকাউন্টে, সরকারি ব্যাংকে গরিব মানুষের টাকাকে সুরক্ষিত করা। সেই সব না করে আপনি একটা প্রাইভেট এন্টিটিকে বলছেন ওখানে বিনিয়োগ করো। তো দালালির কাজ তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নয়। এবং একটা কথা জাস্ট বলে দিই, যেভাবে ইন্ডিয়া জোটকে অবজ্ঞা করা হচ্ছে এবং তাচ্ছিল্য করা হচ্ছে, এই প্রত্যেকটা কথা 1994-95 থেকে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর যে স্ট্যান্ড ছিল জোট সম্পর্কে, এদেরকে অপমান করা হচ্ছে। শুভজিৎ খুব সংক্ষেপে একদম 1 মিনিট। নরেন্দ্র মোদী বিগত বছরগুলো ধরে এই সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে তার নিজস্ব কিছু ভালো ব্যবস্থা করার চেষ্টা করেছে এবং অপব্যবহার করেছে সরকারি ব্যবস্থা। এই নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। যে কেন তদন্ত কি হবে? দীপঙ্কর দা যৌথ সংসদীয় তদন্তের দাবি জানাচ্ছে। ভারতবর্ষের সংসদের সবথেকে ধ্বংস নামে 2007 সালে এবং 2009 সালে। আপনারা একটু দেখে নিন, সেই সময় কি ধ্বংস, এই রাহুল গান্ধী দল সে সময় ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী দালালি করছিলেন। না না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলছিলেন রাহুল গান্ধী তখন এমপি ছিলেন, তখন কি প্রধানমন্ত্রী দালালি করছিলেন? বলুন না, দালালি করছিলেন কি? কোন মন্ত্রী কংগ্রেসের বলেছে কি দালালি করেছে কি? তখন দালাল স্ট্রিট ছিল। লজ্জা করে না, দেখো বলতে দিন, আপনি বলেন লজ্জা করে প্রধানমন্ত্রী চেয়ারে বসে আপনি দালালি করছেন, চেয়ারে লজ্জা করে না? তাদের বিরুদ্ধে আর কত দালালি করবেন? কেতন প্লিজ সময় নেই। কেতন আপনি বলেছেন, আপনাকে বলেছেন দালালি করে এসেছেন, ইতালি থেকে আসেনি। আপনারা তো চীনের দালালিও করেছেন। কেতন প্লিজ, কেতন প্লিজ, দীপঙ্কর দা বলতেন সময় শেষ হয়ে গেছে। দীপঙ্কর দা 20 জন আমাদের সৈনিক মারা গেল, আপনারা চীনের দালালি করছিলেন। এবং শেয়ার 10 আমরা দেখেছি এই ভারতবর্ষে। আরে আমরা তো দেখেছি কোন প্রধানমন্ত্রী শেয়ার মার্কেটে শেয়ার কিনতে বলছেন, দেখেছেন? একদম শেয়ার কেনা দেখেছেন, দালাল সিটে যান, দালাল সিটে যান। আমি দেশের ভালো বিজেপির অফিস খুলুন, দালাল সিটে খুলুন, বিজেপির অফিসটা দালাল সিটে গিয়ে টাকা নিয়েছে, বিজেপির অফিসটা গিয়ে দালাল সিটে খুলুন, দালাল সিটে বিজেপির অফিসটা দালাল সিটে গিয়ে খুলুন। পার্টি ফান্ডে টাকা নিয়েছে, যেই টাকা দিয়ে দালাল সিটে গিয়ে বিজেপির অফিস নির্বাচন লড়েছে, তাদের চাকরিতে তো বিজেপির অফিসটা গিয়ে দালাল সিটে খুলুন, দালাল সিটে। রাহুল গান্ধী বলেছে এই মহারাষ্ট্রে বিজেপি আজকে সময় নেই, দালাল সিটে গিয়ে বিজেপি দপ্তর খুলুন। রাহুল গান্ধী লালিপপ দীপঙ্কর দা আজকে সময় নেই। ধন্যবাদ, ধন্যবাদ জানাবো কেতন, আপনাকে ধন্যবাদ জানাবো শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। আজকে আর সময় নেই দীপঙ্কর দা, প্লিজ দীপঙ্কর দা সময় নেই। দেখা যাক কি হয় এবং আদৌ সত্যি বিরোধীদের এই দাবিতে তারা কতটা সোচ্চার থাকে সংসদের ভেতরে, যখন সংসদে বসবে, পার্লামেন্ট যখন বসবে, এবং সত্যি কি যৌথ সংসদীয় কমিটির তদন্ত হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মধ্যে এখানে শেষ করছি। বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।